সবাইকে স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। সমসাময়িক বিষয় এবং ঘটনাবলী নিয়ে আলোচনার অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আজকের আমাদের আলোচনার বিষয় সংকট, ঐক্য এবং অন্যান্য প্রসঙ্গ। শুরুতেই জানিয়ে রাখি, আজকের আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউবে আপনারা একসাথে দেখতে পাচ্ছেন। আমাদের সাথে আলোচনার জন্য আজকে আমাদের স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত রয়েছেন। আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমার পাশে রয়েছেন মোফাজ্জল করিম, সাবেক সচিব ও হাই কমিশনার, এবং আরও রয়েছেন মাহবুব কামাল, সাংবাদিক ও কলামিস্ট। আপনাদের দুজনকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শক, আমরা আলোচনা শুরু করব, তবে তার আগে দেখে নেব আজকের বৈশাখী টেলিভিশনের সংবাদ শিরোনামগুলো। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে একচুলি ছাড় নয়, ঐক্যবদ্ধভাবে সংকট মোকাবেলা করা হবে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে জানালেন বৈষম্য বিরোধী ছাত্রনেতারা। যে কোনোভাবে দেশ ও জাতিকে দুর্নীতিমুক্ত করতে চান তারেক রহমান, অধিকার প্রতিষ্ঠা না হলে কোনো সংস্কার কাজে আসবে না। ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব, আন্তরিকতা বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নেবে বাংলাদেশ, সম্পর্ক এগিয়ে নিতে চায় ভারত। বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করলে ভারতেও ভালো থাকতে পারবে না বলে সতর্কতা নৌ পরিবহন উপদেষ্টার। চ্যালেঞ্জ গ্রহণে নবীন কর্মকর্তাদের প্রস্তুত থাকার নির্দেশ সেনা প্রধানের। এবং সেবা খাতে গেল বছর লেনদেন অন্তত 10,000 কোটি টাকা, টিআইবির প্রতিবেদন। রাজনৈতিক প্রভাবমুক্ত পুলিশ চায় 80% মানুষ, কমিশনের জরিপ। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম এতক্ষণ। আপনারা জানেন, প্রতিদিনই আমরা নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনা করে থাকি, তবে আজকে আমরা বেশ কিছু সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আলোচনা করব বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে, এরপরে আমরা আলোচনা করব টিআইবির খানা জরিপ প্রসঙ্গ, এবং এরপরে আমরা আলোচনা করব পুলিশ সংস্কার কমিশনের জনমত জরিপ নিয়ে। মাহবুব কামাল, আপনাকে দিয়ে শুরু করতে চাই। প্রথমে, বাংলাদেশ ভারতের সম্পর্কে একটা অবনতি হয়েছে। আমরা বেশ কিছুদিন বলবো না, বেশ কয়েক মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। এই যে সম্পর্কের যে অবনতি, এটা কি আসলে সাপে নেউলে সম্পর্ক যদি আমরা বলে থাকি, ভুল বলা হবে না আসলে। বা ভারত, যাকে আমরা আসলে বন্ধু রাষ্ট্র হিসেবে জেনে এসেছি এতদিন, তাদের সাথে সম্পর্কের যে অবনতি, এর পেছনে আসলে কারণগুলো কি বলে মনে করেন, এবং এর প্রভাব আসলে কতদূর যেতে পারে বলে আপনার মনে হয়? কারণটা আমি পরে বলছি। দেখেন, যে বলা হয়ে থাকে যে আপনি আপনার বান্ধবী পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি আপনার প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। এটা আপনার উপর নির্ভর করে না। তো ফলে দুইটা দেশের মধ্যে যখন সমস্যা তৈরি হয়, জটিলতা তৈরি হয়, তখন সমতা ভিত্তিক একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করাই কাম্য হওয়া উচিত। তা না হলে তো দুই দেশই শান্তিতে থাকতে পারবে না। এবং আমি মনে করি এখন যে চলছে এই যে রণরঙ্গিনী সাজে যে দুই দেশই আছে, বিশেষ করে ভারতীয় মিডিয়া। আমি ভারতীয় মিডিয়া দেখা বন্ধ করে দিছি, এটা একটা খুব ন্যাস্টি মিডিয়া। যাই হোক, এই যে রণরঙ্গিনী ভাব, হ্যাঁ, এইটা আমাদেরকে খুব আতঙ্কিত করছে। এই জন্য যে দুই দেশের মধ্যে যদি কোনো সম্পর্কের কোনো অবনতি থাকে, তাইলে ওয়ার ইজ দ্য ওয়ার্স্ট অল্টারনেটিভ। যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ বিকল্প। হ্যাঁ, অথচ দেখা যাচ্ছে যে যুদ্ধেরই সাজ রব ভারতের ত্রিপুরায় আমরা দেখছি, আমাদের এখানেও দেখছি আর কি। এটা কেন আর কি, এটা আমার মাথায় ঢুকে না। একটা যুদ্ধ যে কোনো দেশের জন্য শুধু প্রাণহানি ঘটায় না, এটা তার ইকোনমির জন্য একটা বড় ধরনের সংকট তৈরি করতে পারে। এবং ধরুন আমরা যদি যুদ্ধে জড়াই, তাহলে আমরা তো উই ক্যানট অ্যাফোর্ড দি ওয়ার, কারণ আমাদের ইকোনমি তো অত ভালো না। তো ফলে এই যে যুদ্ধংদেহী ভাব, এইটা আমরা কি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ দেখি নাই? ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আগে কি হয়েছে? দুই দেশের জনগণ খুব উত্তেজিত। তারপরে কি হলো? এই যে প্রাণহানি, এই যে এবং ইউক্রেন যুদ্ধের ফলাফলে শুধু ওরাও সাফার করলো না, আমরাও সাফার করতেছি। আমরা দ্রব্যমূল্য এটা সেটা সারা পৃথিবী সাফার করলো। যুদ্ধ শুধু সংশ্লিষ্ট দুই দেশের জন্য না, যুদ্ধ এন্টায়ার হিউম্যান বিইং ম্যানকাইন্ডের জন্য খুব বাজে একটা ব্যাপার। এবং আমি খুব অবাক হয়ে যাচ্ছি, আমাদের ভারতের কথা বাদ দেন, ওরা পৃথিবীটার হলোটা কি আমি তো এটা বুঝলাম না। এই যে উগ্র ধর্মবাদ, হ্যাঁ, এই যে ভারতের হিন্দুত্ববাদ, ইভেন বাইডেন দেখেন, উনি বলেছেন যে
কি ইসরায়েলের জন্য আমি জায়নিস্ট হতেও আমার কোনো আপত্তি নেই। জায়নিস্ট নট জু। জু এবং জায়নিস্টের মধ্যে পার্থক্য। জু হচ্ছে ইহুদি আর জায়নিস্ট হচ্ছে ইহুদিত্ববাদী। হ্যাঁ, সে বলে দিচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট বলে দিচ্ছে যে সে জায়নিস্ট হতে তার কোনো আপত্তি নাই। তারপরে ধরো যে ইন্ডিয়াতে এই যে মানে উগ্র ধর্ম তত্ত্ব আর কি, এগুলি আমার মাথায় ঢোকে না। এটা বোধহয় আমাদের আমি একটা বোঝাই আপনাকে, আমরা দেশে একটু পরে আসতেছি। যেমন ধরেন তাইওয়ানের সাথে চায়নার অনেক প্রবলেম আছে, অনেক নানান প্রবলেম আছে, আন্তর্জাতিক উস্কানিও আছে, কিন্তু তাইওয়ান কিন্তু যুদ্ধ করছে না। কেন যুদ্ধ করছে না? এই জন্য যে ওয়ার্ল্ড আইকিউ ইন্ডেক্সে মানে তাইওয়ান হচ্ছে সেকেন্ড আইকিউ ইন্ডেক্সে, মানে পৃথিবীর আইকিউ ইন্ডেক্সে চায়না হচ্ছে সেকেন্ড, তাইওয়ান, আর চায়না হচ্ছে ফিফথ। মানে ওদের আইকিউ এত ভালো আর কি। আমাদের আইকিউ ইন্ডেক্স কিন্তু 150, আপনি বুঝেন 150 আমাদের, মানে কোথায় আসি আমরা? ইন্ডিয়ারও ওরকম কাছাকাছি। তো এই যে মানে আইকিউ ইন্ডেক্সে দ্বিতীয় এবং আইকিউ ইন্ডেক্সে পঞ্চম হয়ে ওরা বুঝে যে যুদ্ধ কখনোই ভালো জিনিস বয়ে আনে না। সুতরাং তারা নানা সমস্যা আছে, নানান আন্তর্জাতিক উস্কানি আছে, নানা রকম তাইওয়ানের সাথে, কিন্তু তারা যুদ্ধ আমরা দেখছি না। তো আমরা হঠাৎ করে কেন এই যে যুদ্ধংদেহী মনোভাব চলে আসলো আর কি, এটা আমার কাছে মাথায় ঢুকে না। এবং দেখেন কি সব কাণ্ড করতে, আপনি ত্রিপুরার কাহিনী দেখতেছেন তো, হ্যাঁ, মানে একটা হাই কমিশনের উপ হাই কমিশন অফিস, সেখানে গিয়ে কি করলো, যাই হোক, একটা ভালো খবর যে ইন্ডিয়ান গভর্নমেন্ট 3 জন পুলিশকে বরখাস্ত করছে, কয়জনকে অ্যারেস্টও করছে আর কি। এবং ইন্ডিয়ার অ্যাটিটিউড মানে গভর্নমেন্ট লেভেল, পাবলিক না। দেখেন ইন্ডিয়ার ব্যাপার হচ্ছে কি, ইন্ডিয়াতে মানে যত উপরে যাবেন তত ভালো, কিন্তু যত নিচে যাবেন তত খারাপ। এটা আমাকে বলছিল ওই যে বাংলাদেশের যে হাই কমিশনার পিটার ফাউলার বলছিল যে আমাদের দেশে হচ্ছে যত উপরে যাবে তত খারাপ, যত নিচে যাবে তত ভালো, আর ইন্ডিয়াতে উল্টাটা। তো ধরেন ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা ভালো মানে দিচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। তারপর ধরেন প্রণয় ভার্মা আমাদের যে হাই কমিশনার ইন্ডিয়ান, সেও তো বলছে যে একটা ঘটনা দিয়ে তো সম্পর্ক বিবেচনা করা যেতে পারে না। তো ফলে ইন্ডিয়ান গভর্নমেন্টের আমরা এখন পর্যন্ত আমরা তেমন কোনো দেখছি না। কিন্তু এই যে পাবলিক উত্তেজিত হয়ে যাচ্ছে, এই যে কালকে ত্রিপুরার এই ঘটনার পরে যখন 3 জন পুলিশ অ্যারেস্ট হয়ে গেল, এই বরখাস্ত হয়ে গেল, হলো, তখন দেখা গেল যে আজকের যে মানে উত্তেজনা আরও বেশি। তো এই যে উত্তেজনা, আমাদের এখানেও উত্তেজনা, এই উত্তেজনার কি মানে এটার অর্থটা কি? আমরা তো একটা সমতা ভিত্তিক সম্পর্ক চাই এবং মর্যাদা ভিত্তিক। এটার জন্য তো আমাদের ডিপ্লোমেসি করতে হবে, আমাদের কূটনৈতিক তৎপরতা করতে হবে। যুদ্ধ করতে উই ক্যানট অ্যাফোর্ড এ ওয়ার, এটা আমাদের ইকোনমি পারমিট করে না। আমাদের প্রাণহানির কথা, মানে প্রাণহানি তো আসেই, তারপর আমাদের ইকোনমি এটা পারমিট করে না। তো ফলে এইটা আমাদের যে কোনোভাবে হোক এটা অ্যাভয়েড করতে হবে, আমাদের ডিপ্লোম্যাটিক রিলেশনটা ভালো করতে হবে। এবং ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ান মিডিয়া মানে যে রোল প্লে করতেছে বাই অ্যান্ড লার্জ, এটা খুবই মানে এটা কোনো জার্নালিজমের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, এটা মানে কতগুলি ভিডিওতে কতগুলি ক্লাউন ছুটাছুটি করে আর কি বলে, হ্যাঁ, মানে যার কোনো আগা নাই মাথা নাই। তো ফলে আমাদের রক্ষা যে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেন্সিবল অ্যাক্ট করতেছে, হ্যাঁ, এইটা ভালো। আমাদের গভর্নমেন্টকেও সেন্সিবল অ্যাক্ট করতে হবে, হ্যাঁ, সেন্সিবল মানে আমাদের সেন্সিবল হইতে হবে। তা না হইলে দুই পক্ষেরই দেখেন কে জিতবে হারবে সেটা তো পরের ব্যাপার। হ্যাঁ, কথাটা হচ্ছে যে মানে মানুষের প্রাণহানি তো ঘটবে এবং প্রাণহানির উপরে ইকোনমিক বাজে অবস্থায় চলে যাবে। তো এইটা আমরা কেন করব? আমরা বুদ্ধিমান, আমাদের যে আইকিউ লেভেল 150 এটা প্রমাণ করে যে আমরা আসলে কিছু বুঝি না। হ্যাঁ, এই কারণে আমাদের আইকিউ ইন্ডেক্সে আমরা 150। তো ফলে আমি আপনার তো সময় নাই, অনেক কথাই বলার ছিল। এখন দেখেন আমাদের প্রবলেমটা কি হয়ে গেল, আমাদের তো নির্বাচন পিছিয়ে যাচ্ছে এখন। এই যে এখন কি হবে? এই যে চিফ অ্যাডভাইজার আপনার এই যে ছাত্রদের সাথে বসছে, কালকে বোধহয় রাজনৈতিক দল, পরশুদিন ইসলামিক দলগুলোর সাথে বসবে। এখন তো ন্যাশনাল ইউনিটির একটা প্রশ্ন এসে গেছে, হ্যাঁ, এবং একটা ইস্যুতে ন্যাশনাল ইউনিটি। তাহলে কি মানে ইলেকশন তাহলে সাবসাইডেড হয়ে গেল, হ্যাঁ, কিছুদিনের জন্য সাবসাইডেড হয়ে গেল। তো এইটা কি মানে কোনো ইচ্ছাকৃত এই সংকট মানে তৈরি হচ্ছে কি না, এটা দুই দেশের জন্য। ইন্ডিয়ারও প্রবলেম আছে, মণিপুর প্রবলেম, কাশ্মীর প্রবলেম, ইন্ডিয়ারও ইন্টারনাল অনেক প্রবলেম আছে। তো দুই দেশের সরকারই কি এটা ইচ্ছাকৃত হবে এরকম একটা জজবা তুললো কি না, মানে দুই দেশের মানুষ যে
ঠিক আছে, যুদ্ধের প্রশ্ন যখন আসবে তখন তো আর রাজনীতি মানে ওই ধরনের দলীয় রাজনীতি থাকবে না, তখন তো সবাই এক হয়ে যাবে। হ্যাঁ, সবাই এক হয়ে যাবে, তখন আমাদের দেশে তার মানে এখানে অন্য কোনো উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন আপনি? না, আমি বলতেছি এটা আমার মানে আই ডাউট যে এইটা এই যে জজবাটা, এই যে মানে কি বলে যে যুদ্ধং দেহি যে ভাবটা, এইটা কেন হচ্ছে আর কি, মানে এটা কি মানে মানে সে এটা ঠিক আছে, শেখ হাসিনা ওখানে আশ্রয় নিয়েছে ইত্যাদি, সেটার একটা ক্ষোভ অনেকের মধ্যে আছে, নিশ্চয় আছে, কিন্তু তাই বলে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে হবে অথবা ভারত ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে, দেখেন কি অবস্থা, কতগুলি দুই একটা সীমান্তে তো ইন্ডিয়ার মানে সৈন্য সমাবেশ হয়েছে। আচ্ছা একটু বলি, সৈন্য সমাবেশ হয়েছে, আমাদের বিজিবি বলতেছে যে কোনো ধরনের আক্রমণ আমরা প্রতিহত করতে সক্ষম, আমাদের সেনা প্রধান বলতেছে যে আমাদের সার্বভৌম স্বাধীনতার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। মানে এই যে একটা প্রস্তুতি চলতেছে, হ্যাঁ, এইটাই বোঝা যায় যে আসলে সিচুয়েশন ইজ ভেরি ভালনারেবল, হ্যাঁ, খুবই ভালনারেবল, খুবই নাজুক, এবং এইখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। উই মাস্ট কাম আউট অফ দিস ক্রাইসিস, এবং আমাদেরকে সেন্সিবল অ্যাক্ট করতে হবে, এবং সাধারণ মানুষকে, সরকারকে তো করতেই হবে, সাধারণ মানুষ হচ্ছে মানে সবচেয়ে বড়, সাধারণ মানুষের উপর সার্বভৌম কিছু নাই, পার্লামেন্ট তো সার্বভৌম না, সার্বভৌম হচ্ছে সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ যদি সেন্সিবল অ্যাক্ট না করে তাহলে তো আমাদের জন্য খুব মুশকিল আর কি। এটা ধন্যবাদ। মুফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাইবো, এই যে আগরতলায় সহকারী কমিশনে যে হামলার ঘটনাটি ঘটেছে, সেটা অবশ্যই আসলে নিন্দনীয় এবং বিভিন্ন মহলে কিন্তু আসলে উদ্বেগ ছড়িয়েছে। এই যে এই ঘটনাটি ঘটলো, ভারত আসলে এই ঘটনাটি ঠেকাতে পারলো না কেন? এক্ষেত্রে আসলে কি ভারতের দায়িত্বশীলতার অভাব দেখছেন আপনি, নাকি আসলে অন্য কোনো কারণ থাকতে পারে, কি মনে করেন আপনি? ধন্যবাদ আপনাকে। দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্ক শুধুমাত্র এক পক্ষ দিতে থাকবে, যা করা উচিত সেটা করতে থাকবে, আর অন্য পক্ষ নিতেই থাকবে, এটা দ্বিপাক্ষিক সম্পর্ক না। গিভ অ্যান্ড টেক থাকতে হয়। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটা এমন দাঁড়িয়েছিল গত 15-20 বছর যাবৎ, কি যে ওরা যা চাচ্ছে আমরা দুই হাত ধরে, ওরা যা চাইবার আগে আমরা অনেক কিছু দিয়ে দিচ্ছি, অথচ আমাদের ন্যায্য যেগুলো পাওনা সেগুলো তারা গা করে না, দিচ্ছি দিব এই সেই করে। এক্সকিউজ মি, আমাদেরকে তারা মানে অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। শুধু তিস্তার পানি পাওয়া তা নয়, অন্যান্য অনেক কিছু থেকে বঞ্চিত করেছে। যেমন বলা যেতে পারে আপনার তাদের কাছ থেকে আমাদের চাওয়ার, বিশেষ করে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে, সেখানে কি এমন ইন্ডিয়ার এত বড় একটা তাদের ব্যবসার ক্ষেত্র, এবং তাদের ব্যবসা তো আর আমাদের মতো না, আমাদের চাইতে হয়তো 50 গুণ বেশি সমস্ত গ্লোবালি বিশ্বময়। এখানে আমাদের সঙ্গে তাদের যে আপনার বাণিজ্য, ব্যবসায়িক সম্পর্ক, বাণিজ্যের যে আপনার পার্থক্যটা আর কি, সেটা তো কমিয়ে নিতে পারে তারা, অনেক কিছুতে আমাদেরকে ছাড় দিতে পারে না, কোথাও তো কথা হয় না। এখন কথা হচ্ছে, একটা কথা উনি বলেছেন যে আমাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে। নিশ্চয়ই কামাল ভাই, ঐক্যবদ্ধ বলতে আমাদের নিজেদের মধ্যে ঐক্যটা ঠিক রাখতে হবে। ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেখানে আমাদের অভ্যন্তরীণ ঐক্যের কোনো ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই, বরং সবাই এক সুরে কথা বলেছে, তিস্তার পানি চাই, ফেলানি হত্যার বিচার চাই, বর্ডারে মানুষ মারা বন্ধ করো, ট্রেড ডেফিসিট, সেটাই বলছিলাম, ট্রেড ডেফিসিট কমায় নিয়ে আসো, এটা সবাই বলছে, এমন না যে কেউ দ্বিমত পোষণ করছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের নতজানু, এটা এই কথাটা বহুল উচ্চারিত, নতজানু বৈদেশিক নীতি, যেটা এটা থেকে বের হয়ে আসা। কারণ আমরা ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্যে এত দূরে নেমে গেছিলাম যে তারা আমাদেরকে তাদের কৃতদাস মনে করা শুরু করে দিয়েছিল। অথচ কে জানি বলেছেন, সেদিন পেপারে দেখলাম যে বাংলাদেশকে তারা
নিজেদের গৃহবৃত্তের মতোই মনে করতো আর কি। কারণ আমরা নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে চলে গেছিলাম, কোনো কথাই আমরা জোর করে তাদেরকে বলতাম না। আমি একটু সম্পূরক বলবো, আপনি শেষ করলে আমি একটু সম্পূরক বলবো। আচ্ছা, অবশ্যই। তো এক্সকিউজ মি, সরি, বেটার ইউ টেক ওভার। জি, ধন্যবাদ, আপনি শুরু করেন। হ্যাঁ, সেটা আমি একটু কমপ্লিমেন্ট করি ওনাকে। সেটা হচ্ছে যে এই যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড না ইন্ডিয়ার, এটা কিন্তু স্বাধীনতার পর থেকেই শুরু হয়েছে। আমি একটা ইতিহাস থেকে বলতেছি। 72-তে ইন্দিরা গান্ধীকে একজন জিজ্ঞেস করলেন যে আচ্ছা, আপনি আমাদের এত সৈন্য মূল্য, এই যে যুদ্ধে পূর্ব পাকিস্তানের যুদ্ধে এত সৈন্য মূল্য, তারপরে এই আপনি 1 কোটি লোককে খাওয়াইলেন, আপনি কী কারণে করলেন এটা? একজন জিজ্ঞেস করছে। তো উনি বলছে যে দেখেন, আমি 2টা পারপাস অ্যাচিভ করছি। একটা হচ্ছে আমি একটা শক্তিশালী রাষ্ট্রকে ভেঙে দিছি, মানে পাকিস্তান আর কি। আর সেকেন্ড হচ্ছে আই হ্যাভ গট এ মার্কেট, আমি একটা বাজার পেয়েছি। এটা উত্তর, এটা জৈল সিংয়ের বইতে আছে, ওই যে জৈল সিং ওই যে প্রেসিডেন্টের, মানে আমি পাকিস্তানকে ভেঙে দিতে পারছি এবং এখানে একটা বাজার পাইছি। তাহলে অ্যাটিটিউডটা দেখেন ইন্ডিয়ান, এটা এই হেজিমনিস্টিক অ্যাটিটিউড, যে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড, হ্যাঁ, যে সাহায্য করছে, ঠিক আছে, লিবারেশন মুভমেন্ট সাহায্য করছে, এইটার জন্য আমি একটা মার্কেট পেয়ে গেলাম, একটা দেশ ভেঙে ফেললাম, তাহলে আমরা কিছুই করি না, আমরা মুক্তিযুদ্ধ করি নাই। তো ওই ইন্দিরা গান্ধীর মতো, মানে নেহরুর মেয়ে, উনি কিন্তু এটা স্টার্ট করছেন, হ্যাঁ, স্টার্ট করছেন, এবং এইটার ধারাবাহিকতা চলছে বিভিন্নভাবে। হ্যাঁ, গত রেজিমে এইটা মারাত্মক আকার ধারণ করছিল। গত 16 বছরে এই যে মানে স্মল ব্রাদার আর বিগ ব্রাদার, হ্যাঁ, এই যে রিলেশনটা, এইটা খুব দৃষ্টিকটু হয়েছে। এবং এটা মানে কি বলে যে এটা কোনো ডিপ্লোমেসি না, এটা কোনো, দিস ইজ নট এ ডিপ্লোম্যাটিক রিলেশন। এবং এটা খুবই বাজে একটা অবস্থা গেছে, যেটা মোফাজ্জল বলছেন যে আমরা অনেক কিছু দিয়েছি কিন্তু মানে কিছুই পাই নাই। এই তো ঠিকই আছে, আমার কথা সেটা না। আমার কথা হচ্ছে এই সিচুয়েশন থেকে কিভাবে ওভারকাম করা যায়। সিচুয়েশনটা ওভারকাম তো করতে হবে, তাই না? এখন কি যুদ্ধ ইজ এ সলিউশন? ওয়ার ইজ এ সলিউশন? আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওয়ার ইজ এ সলিউশন। হ্যাঁ, সলিউশনটা হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি সলিউশন দিতে হবে, হ্যাঁ, ডিপ্লোম্যাটিক্যালি। এবং এমন ডিপ্লোমেসি আমাদের করতে হবে যাতে ইন্ডিয়া বাধ্য হয় যে আমাদের সাথে একটা মানে ইকুইটি রিলেশন, একটা সমতা ভিত্তিক, একটা মর্যাদা ভিত্তিক সম্পর্ক আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়। এটা এখানে আমি হ্যাঁ। করি। যে আপনার বিশ্লেষণ আপনি বলেন, Sorry? আপনার বিশ্লেষণ এই বিষয়ে আপনি বলেন। হ্যাঁ, না, এই যে আমাদের সম্পর্কের ব্যাপারটা আর কি, এটা তো ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের যারা শাসক ছিল তারা করছে এটা। গত 15 ইচ্ছাকৃতভাবে তারা মনে করতো যে একজন মুরব্বী ছাড়া আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। আশ্চর্য! যদি অন্যের উপরে যদি নির্ভর করতে হয় নিজের অস্তিত্বের জন্যে, তাহলে সেই অস্তিত্ব না থাকাই ভালো। আসলে শেখ হাসিনার নিজস্ব মানে চিন্তাধারা বলতে কিছু ছিল না। ওনার ভাই দিল্লি থেকে যেটা মনে করছে সেটা বলে দিয়েছে, উনি সেই পথেই চলেছেন। আর সব সময় উনি মনের মধ্যে রেখেছেন আমার বড় ভাই তো আমার পাশেই আছে। এখানে দ্বিপাক্ষিক সম্পর্ক যদি এই পর্যায়ে যদি চলে যায়, তাহলে এই জাতি আর নিজের পায়ে কোনোদিন দাঁড়াতে পারবে না, আত্মসম্মান বলে কিছু থাকবে না। তাই দাঁড়িয়েছিল। আচ্ছা, এখন যে কথা বলছিলেন উনি, ঐক্যের কথা আর কি। ঐক্য কিন্তু ভারতের ব্যাপারটাতে, ভারতের সঙ্গে যে সম্পর্ক বাংলাদেশের, সেই ব্যাপারে কিন্তু মোটামুটি সবার মধ্যে ঐক্য রয়েছে। অবশ্য আওয়ামী লীগ তার নিজস্ব চিন্তা নিয়ে চলবে, বাদবাকি সকলের মধ্যে ওই ঐক্যবোধটা আছে যে না, কি ভারতকে আওয়ামী লীগ বড় ভাই মনে করতে পারে, তার হয়ে অনেক কিছুই করতে পারে, কিন্তু আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে আমরা ওইটুকু এরকম নিচে নামতে পারবো না। ওই ঐক্যটা ছিল। এবং অ্যাজ অফ নাও, বর্তমানে যেখানে অবস্থান আমাদের, সেখানে কিন্তু ঐক্যটা সহজেই আমরা পেতে পারি। কারণ বর্তমানে আমাদের যে অবস্থায় এসছি, এখানে আমাদের সবই আগের মতোই রয়েছে, মাইনাস আওয়ামী লীগ, পরিষ্কার কথা, মাইনাস শেখ হাসিনা। যে শেখ হাসিনার কারণে 15-16 বছর যাবৎ বাংলাদেশ নিজের পায়ে দাঁড়াতে পারল না, নিজেকে বিশ্বে একটা স্বাধীন, সত্যিকার অর্থে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে
দাঁড় করাতে পারলো না, সেই হাসিনা যাওয়ার পরে এখন তো সবার মধ্যে ওই ঐক্যটা এসছে। যদি একটা সুন্দর একটা সুষ্ঠু নির্বাচন হয়, যেটা আশা করা যাচ্ছে হবে, তাহলে পরে আর কোনো চিন্তার কোনো কারণ নেই, বাংলাদেশ সুপ্রতিষ্ঠিত হয়ে যাবে। জি, ধন্যবাদ। আমরা একটা বিরতি নিয়ে ফিরবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবার স্বাগত সবাইকে ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। মাহবুব কামাল, আপনার কাছে ফিরে আসতে চাই। এবার আমরা কথা বলতে চাই আসলে টিআইবির খানা জরিপ প্রসঙ্গে। আজকে টিআইবি একটি খানা জরিপ প্রতিবেদন প্রকাশ করেছে টিআইবি। সেখানে তারা বলছে যে সেবা খাতে গত বছর লেনদেন হওয়া মোট ঘুষের পরিমাণ ছিল 10,902 কোটি টাকা। এই যে দুর্নীতির এই যে চিত্রটা আসলে, সেটা আসলে কেমন বার্তা দিচ্ছে, আর এক্ষেত্রে আসলে ঘুরে দাঁড়ানোর উপায়টা কি বলে মনে করেন আপনি? না, দুর্নীতি, আমাদের দুর্নীতি এটা তো মানে গোজ বিয়ন্ড এনি কন্ট্রোভার্সি। এটা নিয়ে কোনো বিতর্ক নাই যে দুর্নীতি আমরা করি, এবং গত 16 বছরে মানে যে পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা তো অবিশ্বাস্য। এটা তো আমরা দেখছি। হ্যাঁ, মানে বেনজিরের মতো লোককে আমাদের দেখতে হয়েছে, তারপর মতিউরের মতো লোককে আমাদের দেখতে হয়েছে। এই তো মানে এগুলি বারবার না বলতে ভাল লাগে না, মানে এত নোংরা এই 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 দুর্নীতির চিত্রটা। কথাটা হচ্ছে যে মানে এইখান থেকে উপায়টা কি, মানে এখান থেকে বের হয়ে আসার উপায়টা কি? ধরেন যে এই ইন্টারিম গভর্নমেন্ট তো বেশি দিন থাকবে না, ইট উইল ট্রান্সফার পাওয়ার টু দি ইলেক্টেড বডি, তাই না? তো এই ইন্টারিম গভর্নমেন্ট ধরেন যে দুর্নীতিমুক্ত, হ্যাঁ, তাদের মানে অ্যাটিটিউড ভালো, ঠিকই আছে দুর্নীতির প্রশ্নে, অন্তত অন্য প্রশ্নগুলি বলছি না, দুর্নীতির প্রশ্নে তাদের অ্যাটিটিউড ভালো। এখন কথাটা হচ্ছে যে মানে যখন ইলেক্টেড গভর্নমেন্টের কাছে যাবে তখন কি হবে? হ্যাঁ, কারণ আমাদের দেশের পলিটিক্যাল পার্টিগুলো তো আমরা দেখছি মানে 16 বছর এটা ডিগ্রি বেশি ছিল, কিন্তু অতীতে যে দুর্নীতি হয় না তা তো না। বিএনপির আমলে তো এই টিএবি তো বলছে যে কনজিকিউটিভ 5 টাইমস আপনার দুর্নীতি চ্যাম্পিয়ন হয়েছে বিএনপির আমলে, তাই না? এরশাদের আমলে দুর্নীতি হয়েছে, নানা রকম দুর্নীতি হয়েছে এরশাদের আমলে। তারপরে জিয়াউর রহমানের আমলটা মোটামুটি করাপশন মানে বেশি হয় নাই আর কি, হ্যাঁ, হয়েছে তো হয় নাই। তারপর বঙ্গবন্ধুর আমলেও দুর্নীতি হয়েছে, ওগুলো মানে মানে খুব মানে থার্ড লেভেলের দুর্নীতি আর কি। এই কম্বল চুরি, তো এই বেবি ফুড চুরি, তো এইটা সেইটা এরকম, মানে তখন তো আর অত আমাদের ইকোনমি তো তত বড় ছিল না, একটা ছোটো ইকোনমির মধ্যে যতটুকু করা যায় করছে আর কি। তো এইটা তো আমাদের, আমি বলবো যে এটা আমাদের জাতিগত সমস্যা, এটা অ্যানথ্রোপোলজিক্যাল সমস্যা, এটা হৃদাত্মিক। এই যে কী বলে যে এই যে ঘুষ দুর্নীতি, হ্যাঁ, এইটা সারানো খুব কঠিন কাজ। আপনি যে সংস্কার করবেন, ধরেন আপনি দুর্নীতি দমন কমিশন বিরাট রিফর্ম করলেন আর কি, ইট উইল নট এনশিওর যে আপনার মানে উইল বি করাপশন ফ্রি কান্ট্রি। এটা এনশিওর করবে না, কারণ আমাদের যদি চরিত্র না পাল্টায়, আমাদের যদি মনস্তত্ত্ব না পাল্টায়। এই জন্য আমি বারবার বলি কি, আমাদের পলিটিক্যাল মুভমেন্টের চাইতে আমাদের কালচারাল মুভমেন্টটা বেশি জরুরি, আমাদের সাংস্কৃতিক মুভমেন্টটা বেশি জরুরি। কারণ আমাদের মগজ তো খারাপ। হ্যাঁ, এখানে আপনি পলিটিক্স দিয়ে কী করবেন? মগজই তো আমাদের খারাপ। আমাদের মগজ বলে যে সব নেতিবাচক কাজ করো, সব মানে উল্টাপাল্টা কাজ করো। হ্যাঁ, তো এইটার জন্য আমাদের মগজ ঠিক করার জন্য আমাদের একটা কালচারাল রেভলিউশন দরকার। এই পলিটিক্যাল মুভমেন্ট, পলিটিক্যাল গণ অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এই যে সব এগুলো দিয়ে কিছু হবে না, এই হবে টবে না, যে দেখতেছি তো হবে না, যে দেখতেছি তো। ফলে একটা কালচারাল রেভলিউশন দরকার, এবং কে এটা নেতৃত্ব দিবে, কিভাবে হবে সেটাও বুঝি না, কিন্তু এইটা ছাড়া হবে না। আমাদের মানে আওয়ার সাইকি শুড বি রিবিল্ড, আমাদের মানসিক কাঠামোটা পুনর্বিন্যাস করতে হবে। এছাড়া আপনি যত সংস্কারই করেন কোনো লাভ হবে না। এই যে বলতেছে না যে এতগুলি সংস্কার কমিশন, সংবিধান পুনর্লিখন, তো এইটা সেইটা, আমি আই এম লিস্ট বদার্ড অ্যাবাউট ইট। এটা এইসব ব্যাপারে আমার কোনো মাথা মানে দুশ্চিন্তা নাই বা সুচিন্তা নাই, আমি এটা নিয়ে ভাবি না। কারণ দিস উইল নট এনশিওর এ মানে নাইস কান্ট্রি ফর আস। এটা এনশিওর করবে না যতক্ষণ না পর্যন্ত আমরা ভালো হব, মানে মানুষ ভালো হবে, সাধারণ মানুষ ভালো হবে। গভর্নমেন্ট একা কিছু করতে পারবে না, এটা অ্যাবসার্ড ব্যাপার, যে কোনো গভর্নমেন্টই হোক। আপনার এই যে লার্জ, এই যে ভাস্ট মেজরিটি, এই যে ভাস্ট পপুলেশন, হ্যাঁ, 18 কোটি, 180 মিলিয়ন পিপুল, এই পপুলেশন যদি ভালো না হয়, অ্যাটলিস্ট 80% মানুষ যদি ভালো না হয়,
আর যেটা এখন তো আমাদের উল্টা, আমাদের 20% ভালো, 80% খারাপ। এইটাকে রিভার্স করতে হবে, 80% ভালো হইতে হবে, 20% খারাপ হইলে তেমন কিছু যায় আসবে না। তো এইটার জন্য তো একটা কালচারাল রেভলিউশন দরকার, এবং এটা কে করবে আমি জানি না। হ্যাঁ, আর যদি এটা না হয় তাহলে এটা ফর ইয়ার্স টুগেদার চলতেই থাকবে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যেসব সংস্থার আসলে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা তারাই আসলে দুর্নীতিগ্রস্ত। না, আপনি ধরেন দুদকের মধ্যে এই যে মানে ইসের সার্টিফিকেট দেয় যে মানে কি সে কি বলে, মানে উনি দুর্নীতিবাজ না, এটা সার্টিফিকেট দেয়, এগুলো তো টাকার বিনিময়ে হয়েছে, আমরা জানি তো এগুলি, তাই না? আবার ট্র্যাপ করে টাকা আদায় করা, এগুলি হয়েছে তো দুর্নীতি। তাহলে এখানে প্রতিষ্ঠান কি, প্রতিষ্ঠান যত ভালো করেন না কারণ মানুষগুলো যদি ভালো না হয় প্রতিষ্ঠান ফাংশন করবে কিভাবে? হ্যাঁ, এবং ফলে আমাকে মানুষ ভালো হইতে, মানুষের অনেস্টি থাকতে হবে, মানুষের ইন্টিগ্রিটি থাকতে হবে। হ্যাঁ, এইটা কে করবে? আমি তো মানে সত্যি এবার এগুলি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যায় যে এগুলি মানে এইখান থেকে আমাদের বের হওয়ার বোধহয় কোনো উপায় নেই। এটা বিবর্তনের মাধ্যমে যদি হয়, যেমন এই যে আমি মাঝে মাঝেই বলি যে ডাচ, ডেনিশ যারা ছিল, যারা জলদস্যু ছিল, যারা দস্যু ছিল, ডাকাতি করছে, করছে, তারা যে আজকে সুসভ্য ওভার দি সেঞ্চুরি, এটা বিবর্তনের মধ্য দিয়ে হয়েছে। 200-300 বছর লাগছে, আমাদেরও হয়তো 50 বছর 100 বছর লাগবে। ইমিডিয়েট কোনো সলিউশন নাই। আমি মহাজন ভাই, আমি ইমিডিয়েট কোনো সলিউশন দেখতেছি না। হ্যাঁ, এটা মিড টার্মও নাই, এটা লং টার্ম যদি হয়। হ্যাঁ, টিআইবি বলছে কিন্তু যে শাস্তি না হয় এবং জবাবদিহিতা না থাকার কারণেই আসলে মূলত সেবা খাতগুলোতে দুর্নীতি বেশি হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি মনে করছেন যে আসলে এই দুইটি ক্ষেত্রে পদক্ষেপ নিলে দুর্নীতি কমে যাবে? দেখুন, দুর্নীতির ব্যাপারে সব সময় কথা বেশি হয়েছে, কাজ সেই পরিমাণে কিছুই হয় না। আপনার গত 15-16 বছরের যে রাজত্ব ছিল, রাজত্ব শব্দটা খেয়াল করবেন, তখন কি জিরো টলারেন্স, বাপরে কত কিছু শব্দ শিখলাম, কত, হ্যাঁ, জিরো টলারেন্স, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। যে লোক বলছে সে হয় তার অর্থ জানে না জিরো টলারেন্স মানে কি, অথবা সে জেনে শুনে বিষ পান করতেছে, সে নিজেই তো ওইটার মধ্যেই আছে। আর দুর্নীতিটা হচ্ছে গিয়ে এই যে এই রিয়েলাইজেশনটা আসা উচিত যে এটা হচ্ছে গিয়ে একটা ঘুণ পোকার মতো। মনে করুন সে আমরা এই যে চেয়ারে বসে আছি বা এই টেবিল, এগুলো খুব দামি, কথার কথা, যে একটা সিংহাসন, রাজা মহাশয়ের জন্য একটা সিংহাসন বানানো হয়েছে 10 কোটি টাকা দিয়ে। রাজার সিংহাসন, রাজ সিংহাসন, 10 কোটি টাকা, খুবই সুদৃশ্য, পৃথিবীতে এমন সুন্দর সিংহাসন নাই। কিন্তু যখন এটা আনি বসানো হয়েছে, রাজা বসেছেন, ওই সিংহাসনের ভিতরে কয়েকটা ঘুণা পোকা ঢুকে পড়েছিল। তারা সময় মতো এগুলো কাটতে কাটতে 1 বছর 2 বছর পরে দেখা গেল একদিন রাজা এসে বসছেন, দাম করে সিংহাসন ভেঙে পড়েছে। এই ঘুণা পোকা হচ্ছে কি দুর্নীতি। আমাদের সমস্ত টাকা পয়সা, উন্নয়ন, ব্যবসা বাণিজ্য, যাই বলুন না কেন, সব কিছুর মধ্যে দুর্নীতিটা ঢুকছে। এবং মজার ব্যাপার হলো, আমরা দুর্নীতি সম্বন্ধে যেরকম ভালো বক্তৃতা করতে পারি, এরকম পৃথিবীর বহু দেশেই পারে না এরা। কিন্তু আমাদের বক্তৃতা পর্যন্তই শেষ, এর বেশি আর কোনো কিছু না। আপনার আরেকটা বিষয়, মাছের যেরকম মাথায় যখন পচন ধরে তখন এই মাছ বাতিল, আপনি আর কোনো কিছু আশা করতে পারেন না। আপনি বাজার থেকে মাছটা কিনে বাসায় যেতে যেতেই ওই পচনটুকু ছড়িয়ে পড়বে, এমনভাবে এটা আর খাওয়া যাবে না। তা আমাদের দুর্ভাগ্যক্রমে গত বেশ কিছু দিন যাবৎ, প্রায় 1.5 যুগ 2 যুগের মতো, আমরা এমন সমস্ত শাসক শাসিকা হয় কিনা জানি না, যাই হোক করে দিলাম আর কি, তো পেয়েছি যাদের মাথায় এমন পচন ধরেছিল একেবারে একটা রুমকুক পর্যন্ত বাদ যায় নাই, এবং সেখান থেকেই সারা শরীরে এটা ছড়িয়ে পড়েছে। আমি বা আমার মতো কামাল ভাই বা আরও অনেকেই আমরা প্রায়শই বলি, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। রাঘব বোয়াল ধরেন, এটা বলতে বলতে একেবারে আমি হয়রান হয়ে গেছি, কিছু কিছু কলাম টলামের মধ্যেও লিখেছি, রাঘব বোয়াল না ধরলে হবে না। কোথায়? কোনো লাভ হয় না।
ভাই আমি একটু বলি, হ্যাঁ, আপনার দৃষ্টান্তমূলক শাস্তি না, দেখেন আমার একটা রিয়েলাইজেশন আছে, সেটা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি ইজ নট এ রেমেডি। কারণটা হচ্ছে যে ক্রাইম করে সে ধরে নেয় যে সে ধরা পড়বে না, ধরা পড়লেও সে বেঁচে যাবে, সুতরাং তার সামনে হাজারটা দৃষ্টান্ত থাকলে তো কোনো লাভ নাই। যেমন ধরেন এই যে আমি একটা উদাহরণ দেই, ওই যে খুলনার যে ছিল একজন কি কুখ্যাত তার ফাঁসি হলো যেদিন, হ্যাঁ, ফাঁসি হওয়ার পরের দিন খুলনাতেই একটা মার্ডার হয়েছে। ওই দৃষ্টান্ত তো সে শুনে নাই, মানে নাই, কারণ সে জানে যে আমি মার্ডার করব, এটা আমি ধরা পড়বো না, অথবা ধরা পড়লেও আমি বেঁচে যাব। সো থাউজেন্ডস অফ ইনস্ট্যান্সে যে তার সামনে ঝুলায় রাখেন, সে মানে ভালো হবে না। সুতরাং দৃষ্টান্তমূলক শাস্তি ইজ নট এ রেমেডি। রেমেডি হচ্ছে আপনাকে এমন একটা আবহ তৈরি করে রাখতে হবে যে আবহে অপরাধ প্রবণরা মনে করবে যে আমি যদি অপরাধ করি আই উইল বি নেটেড, আমি যেখানেই থাকি না কেন আমাকে নেটেড হইতে হবে, আমাকে ধরা পড়তে হবে। যেমন আমেরিকাতে মানে কতগুলি মানে যারা কিলার তাদের কীভাবে চেস করে দেখেন না, মানে কেউ চেস করে করে ধরে, আমরা তো দেখছি না। তো ফলে এই ওরকম একটা পরিবেশ তৈরি করতে হবে যে ক্রিমিনালরা বা অপরাধ প্রবণরা মনে করবে যে আমি যদি অপরাধ করি তাহলে আই উইল বি ডিটেক্টেড এবং আই উইল বি নেটেড এবং আমার বিচার হবে। এরকম একটা আবহাওয়া যদি তৈরি করা যায় তাইলে আপনি অপরাধ কমবে। কিন্তু যে আমি যেটা বলছিলাম, আবহাওয়াটা কে তৈরি করবে? এটা তো টপ থেকে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবহাওয়া তো আর অফিসার কেরানি কিংবা সাব ইন্সপেক্টর তারা তো নয়, উপর থেকে করতে হবে। আমাদের যেমন পুলিশ ডিপার্টমেন্ট, এটা উদাহরণস্বরূপ বলছি, সব ডিপার্টমেন্ট সম্বন্ধে এটা কথাটা চলে, কিন্তু পুলিশের ধরেন বেনজির আহমদ একটা উদাহরণ হিসাবে, তিনি পুলিশের নাম্বার 1 ব্যক্তি ছিলেন, আইজি ছিলেন। তো সেইখানে যদি পছন্দ তাহলে বাকি নিচের দিকে ধরবে। কারণ থানাতে ওই যে সাব ইন্সপেক্টর, এএসআই, কনস্টেবল এরা বলবে, এই জানো ওই যে সলিমুদ্দিনের ডেকে জিজ্ঞেস করো আইজি সাহেবের বাসায় কি দিয়ে আসছে, বলে 10 লাখ টাকা নগদ আর 100 ভরি সোনা দিয়ে আসছে। তো আইজি সাহেবের যদি এই অবস্থা হয়, সেই জন্যে আপনি পরিবেশ এবং আবহাওয়া যাই বলেন না কেন টপ থেকে আসতে হবে। টপে যদি এটা ঠিকঠাক থাকে তারপরে আপনার ওই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। ধন্যবাদ। আমরা আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে একটা বিরতি নেব, আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর সবাইকে আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। ফজল করিম, আপনার কাছে জানতে চাই, আজকে সাধারণ মানুষের মতামত জানতে কেমন পুলিশ চাই শিরোনামে পুলিশের সংস্কার কমিশন একটি জরিপ করেছে, এবং সেই জরিপে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ মানুষ চায় রাজনৈতিক প্রভাব মুক্ত পুলিশ। এই জরিপের প্রতিফলন আসলে আমরা দেখার জন্য কতটুকু প্রস্তুত, আপনার মতামত জানতে চাই। রাজনীতির প্রভাব মুক্ত পুলিশ চাই, এটা আমার মনে হয় বাংলাদেশের সব মানুষের মনের কথাটা বলেছে। তার কারণ আমি তো ঢাকা শহরের মধ্যে আমাদের থানায় দৌড়াতে হয় না, কোনো ব্যাপারেই না, একটা টেলিফোন করলেই হয় যদি প্রয়োজন পড়ে, আর তেমন প্রয়োজনও পড়ে না। কিন্তু আপনি মফস্বলে যান, প্রতি পদে পদে সেখানে প্রশাসন নামক যে দানব, সেই দানবের শরণাপন্ন হইতে হয়। আমি ওই দানবের একজন ছিলাম, সারা জীবন চাকরি করেছি সরকারি, অত আমি জানি যে সাধারণ মানুষ, ধরুন একটা উপজেলা, সে আমাদের বাড়ির কাছে সাভার বা ধামরাই বা ওই যেন কিছু, সেই উপজেলার গ্রামে যারা থাকে আর কি, সে বেচারা প্রতি পদে পদে বিপদে পড়ে, আর তাকে দৌড় মেরে থানায় যেতে হয়, পুলিশের কাছে যেতে হয়, বা অন্য কোনো ডিপার্টমেন্টের যদি কাজ হয় সেখানে ইউএনওর অফিসের কাছে যেতে হয়। এসি ল্যান্ড বলে একটা পদ আছে খুব গুরুত্বপূর্ণ, তার কাছে যেতে হয়, ইত্যাদি ইত্যাদি। সেগুলোতে মানুষ গেলে পরেই তাদের প্রথম কথা হচ্ছে, আপনি কে, কোত্থেকে এসছেন, কোত্থেকে? স্যার আমি অমুক জায়গা থেকে আসছি। অমুকের, ও আপনি ওই অমুক সাহেবের, এমপি সাহেবের এলাকা? জি জি জি। তা আপনি এক কাজ করেন, আগে ওনার কাছে যান, ভাই উনি কি বলেন দেখেন। এই হচ্ছে গিয়ে কালচার দাঁড়িয়ে গেছে। তো অতএব ওদেরকে না ধরে গেলে পরে হবে না। এটা হয়েছে কেন? এর কারণ হয়েছে, দুঃখের বিষয়, গত 15-20 বছরই বলবো, এর বেশি না, প্রশাসনকে সম্পূর্ণ রকমভাবে পলিটিসাইজ করা হয়েছে,
রাজনীতিকীকরণ করা হয়েছে প্রশাসনকে। আপনাদের মনে আছে কিনা, কামাল ভাই তো মনে থাকার কথা, খুব ভালো করে জানেন, 1996 সালে এই হাসিনার সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে ওনারা তো বলতো 21 বছর পর ক্ষমতায় আসছে। তো যাই হোক, 21 বছর পর যখন ক্ষমতায় আসলেন, কাদের কাঁধে পা রেখে তারা ক্ষমতায় এসছেন? যাদের কাঁধে পা রেখে এসছেন তাদের মধ্যে সরকারি কর্মচারীর সংখ্যা ছিল অনেক বেশি। কি, তখন আমি সরকারি চাকরিতে তখন ছিলাম, আমি নিজে সচিব ছিলাম, তখন কয়েকটা মন্ত্রণালয়ে দেখেছি। তখন আমারই কিছু কিছু উচ্চাভিলাষী এবং দুষ্ট প্রকৃতির খুবই মানে কি বলবো, বাজে কাজ করেছে। কি বাজে কাজ করেছে? রাজনীতির যারা নেতৃবৃন্দ ছিলেন তখন, আমাদের ওই পলাতকা প্রধানমন্ত্রী উনি সহ, তারা রাজনীতিতে তখন কে প্রধানমন্ত্রী হবে, কে কী হবে, আওয়ামী লীগ বিএনপি তাদের লড়াই চলতেছিল। তারা গিয়ে হাত মিলালো, তারা গিয়ে আওয়ামী লীগের সঙ্গে হাত মিলালো, বলল আমরা আপনার সঙ্গে কি করতে হবে বলুন। তো ন্যাচারালি হাসিনাই বলুন বা যে কোনো পার্টি, যে কোনো এরকম যদি প্রশাসনের লোকজন এসে যদি বলে কি করতে হবে, লুফে নিয়েছে তাদেরকে। সেই থেকে প্রশাসনের মধ্যে রাজনীতি ঢুকে পড়লো। তারপরে জনতার মঞ্চ টঞ্চ ইত্যাদি ইত্যাদি করা হয়েছে। এই বিষয়ে অনেকবার বলেছি, আর বলতে চাই না। তো ব্যাপারটা হচ্ছে এই যে ঢুকলো, এরপরে এটা ক্রমশই এটা বাড়তে থাকলো এবং শেষ পর্যন্ত আমি যেটা বলতাম যে এখন ডিএনএ, ওই যে কেউ কারোর ইয়ের মধ্যে, রক্তের মধ্যে অমুকের ছেলে নাকি বা তমুকের মেয়ে নাকি, এটা পরীক্ষা করার জন্যে ডিএনএ টেস্ট করো। ওই ডিএনএ টেস্ট করতে হতো যে কোন পার্টি করেছে, ছাত্রদল করেছে না ছাত্র লীগ করেছে। দেখো ছাত্র জীবনের অবস্থা কী ছিল। আর ওরটা যদি না পাওয়া যায়, ওর আব্বা কী করতো দেখো, বা ওর চাচা কী করতো দেখো, আওয়ামী লীগ করতো না বিএনপি করতো। এই যে জিনিসটা ঢুকে পড়লো সরকারি কর্মচারী, সেই জন্য বলি যে এটা গ্রামের লোকজন যে বলেছে রাজনীতি মুক্ত, ঠিকই বলেছে। ধন্যবাদ। আমি একটা লাইনে শেষ করে দেই, কারণ সে ন্যায় বিচার চায়, সে আইনের শাসন চায়, আইন মোতাবেক আপনি ব্যবস্থা নিন, এই জন্য আপনার কাছে এসেছি। আর আপনি কি করলেন, আমাকে দেখাই দিলেন যাও এমপি সাহেবের কাছে, বা এটাই সিস্টেম হয়ে দাঁড়িয়েছে। এমপি অথবা তার একজন মানে ইয়ে ছাড়া, চেলা চামুন্ডা ছাড়া কোনো কিছু সেবা পাবেন। ধন্যবাদ। মাহবুব কামাল, আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের মানুষের প্রত্যাশা বা বাংলাদেশের মানুষ আশা করছে যে পুলিশ হবে দুর্নীতিমুক্ত এবং জনবান্ধব। সেক্ষেত্রে আসলে বাস্তবে এটির প্রতিফলন ঘটাতে গেলে কি করণীয় বলে মনে একটু বলি আমি, সময় তো নাই, খুব দ্রুত বলতে হবে আমাকে। দেখেন, আমি যখন ইউরোপে আমেরিকায় গেছি আর কি, আমেরিকাতে আমি বাচ্চাদের জিজ্ঞেস করছি যে আচ্ছা তোমরা বড় হলে কি হবা, বাচ্চাদের র্যান্ডম জিজ্ঞেস করতাম। তো ম্যাক্সিমাম উত্তর পাইছি আমি যে আই উইল বি এ পুলিশ অফিসার। সেকেন্ড পেয়েছি আই উইল বি এ লয়ার। থার্ড পেয়েছি আমি আই উইল বি এ ডক্টর। ফোর্থ পেয়েছি আমি আই উইল বি জার্নালিস্ট। তারপরে পেয়েছি আই উইল বি টিভি কমেন্টেটর ইত্যাদি। তো পুলিশ অফিসার বা লয়ার তারা মনে করে, বা জার্নালিস্ট তারা মনে করে যে এই তিনটা, এই পেশা হচ্ছে মানুষকে সেবা দেওয়ার জন্য সবচেয়ে ভালো পেশা। হ্যাঁ, পুলিশ মানে মানুষকে নিরাপত্তা দেয়, মানুষকে ইয়ে করে, বিরাট একটা নোবেল জব আর কি। লয়ার মানুষের এই যে মানে দুরবস্থাকে প্রোটেক্ট করে, হ্যাঁ, ফাইট করে তাকে বাঁচায়। তারপরে জার্নালিস্ট মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরে, এগুলি তারা মহৎ পেশা মনে করে। আমাদের দেশে দেখেন পুলিশ, লয়ার এবং জার্নালিস্ট তিনটাই কিন্তু মানে আপনি যদি মানে ইয়ে করেন, সার্ভে করেন, দেখবেন এই তিনটা পেশা কিন্তু মানুষ পছন্দ করে না। আমি নিজে সাংবাদিক, কিন্তু আমি কাক হয়ে কাকের মাংস খাচ্ছি, মানুষ পছন্দ করে না। কিন্তু আবার সাংবাদিকদের বলে যে কি সাংঘাতিক। হ্যাঁ, তো যাই হোক, এই তিনটা পেশা মানে পাবলিকের কাছে ওইভাবে গ্রহণযোগ্য না। অথচ এই তিনটে পেশা আমেরিকার শিশুরা বড় হইলে তারা হইতে চায়, এটা আমাকে বলছে। যাই হোক, এখন কীরকম পুলিশ চাই, মোহাম্মদ তো অনেক কিছু বলছেন, আর সময় নাই যেহেতু। দেখেন, বাইরের দেশে
মানুষ যখন পুলিশ স্টেশনে যায় তখন মানে যিনি চার্জে থাকেন উনি দাঁড়িয়ে বলেন যে হাউ ক্যান আই হেল্প ইউ। আর আমাদের এখানে যখন আপনি তো ওসি রুমে ঢোকা তো খুবই কঠিন, মানে আপনাকে অনেক কায়দা করে ওসি রুমে ঢুকতে হবে। যখন আপনি ওসি রুমে ঢুকলেন তখন বলবে যে মানে ইংরেজি তো আর জানে না, মানে ইংরেজিটা হলো হোয়াট ডু ওয়ান্ট, হ্যাঁ তুমি কি চাও এখানে, আপনি কেন আসছেন, মানে রাগান্বিত স্বরে আর কি, মানে সে বিরাট কিছু আর কি। বেতন যে আমার টাকায় হয়, আমার ট্যাক্সের টাকায় হয় তার কোনো খবর নাই। হ্যাঁ সে আপনি এখানে কি চান, আর আমি কি চাই, আমি তো আমার কাছে পেশেন্ট হিয়ারিং দিবা, আমি কি চাই, আমি কি বিপদে পড়ছি সেটা তো শুনবা তুমি। আচ্ছা, এবং তারা কি ওই যে শক্তের ভক্ত নরমের জব, আমাদেরকে বলতেছে তুমি কি চাও। আবার যখন এমপি সাহেব, যেটা মহজুর হয়ে বললো, এমপি সাহেব বা মানে থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি অথবা থানা বিএনপির প্রেসিডেন্ট যে যখন থাকে আর কি, মানে মানে তাদের কাছে তারা মানে একেবারেই তারা কিছুই বুঝে না, মানে ভাজা মাছটা উল্টা খেতে জানে না, একেবারেই হয়ে যায়। আর আমাদের এখানে তার মতো মানে দাম্ভিক, তার মতো মানে শক্তিমান আর কেউ নাই। তো এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে মুক্তি চাই আমরা, এটা মুক্তি চাই, এবং এইটা সরকার করতে পারবে না, এইটার জন্য জনগণের আন্দোলন দরকার। হ্যাঁ, এই যে আপনি থানা ঘেরাও হয়েছে না এই যে আন্দোলনের সময়, তো থানা ঘেরায় ওই অভ্যুত্থানের সময় সব সময় থানা ঘেরাও করতে হবে। যে থানা মানে আপনার সার্ভিস দিবে না, যে থানা বলবে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট বা তুমি কি চাও, সেই থানার সাথে সাথে লোকাল এলাকার লোকজন গিয়ে ঘেরাও করবে। এরকম কিছু দৃষ্টান্ত যদি হয়, হ্যাঁ গভর্নমেন্ট কিছু করতে পারবে না। প্রত্যেকটা গভর্নমেন্টই চাবে যে পুলিশ বাহিনী তার কথা মতো চলুক। এইটা বললে লাভ হবে না যে আইডিয়াল গভর্নমেন্ট সে পুলিশকে মানে পলিটিসাইজ করবে না। এইটা এখন মানে এখনকার কথা আমি বলতেছি না, পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা করবেই। পলিটিক্যাল গভর্নমেন্ট মিনস পলিটিসাইজেশন অফ এভরিথিং বাংলাদেশে আর কি। পলিটিক্যাল গভর্নমেন্ট মিনস পলিটিসাইজেশন অফ এভরিথিং। ফলে এটা হ্যাঁ হাসিনার আমলে এটা ডিগ্রি বেশি হয়েছে, এইটা ধরেন যে অনেক মানে বেশি মাত্রায় হয়েছে, কিন্তু সব সময় তো তাই হয়েছে, আমরা তো সবসময় তাই দেখছি, তাই না? তো ফলে এইটা পাবলিক যদি না ভালো হয়, আমাদের দেশের পাবলিককে আগে ভালো হইতে হবে। সরকার গুলি মারেন, সরকার কে থাকলো না থাকলো এটা কোনো ব্যাপার না, পাবলিককে ভালো হইতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে। হ্যাঁ করে মানে যেখানে যেখানে অন্যায় সেখানে সেখানে প্রতিবাদ করতে হবে। এই স্পিরিটটা তো আসছে, এই স্পিরিটটা। আপনার এই কথার উপরে আমি একটু সংক্ষেপে, খুবই সংক্ষেপে, এই যে বলেন পাবলিককে জেগে উঠতে, পাবলিক গিয়ে ঘেরাও করবে ইত্যাদি, কেমন, কিন্তু সেখানেই তো একটা লিডারশিপের নেতৃত্বের প্রশ্ন আসে। নেতৃত্ব কে দেয়? রাজনৈতিক নেতায় দেয়। সবাই তো আর নেতা নয়। একটা এলাকাতে যদি 20,000 লোক থাকে কয়েকটা গ্রামে মিলাইয়া, হ্যাঁ সেখানে তো সবাই তো আর নেতৃত্ব দিতে পারবে না। সেটা কে দিবে? ওখানকার যে রাজনৈতিক নেতা। তাহলে বলুন যে রাজনীতিরও পরিশুদ্ধ করতে হবে। রাজনৈতিক নেতা ছাড়া তো কোনো কিছু হতে পারে না। আমরা একেবারে অনুষ্ঠানের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আবারও আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার আজকে শেষ করব এখানেই। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি সবাইকে।